আমাদের সয়েলের নলেজকে আমরা অর্গানাইজ করব। 2 নম্বর অ্যাক্টিভ সয়েল এবং আর্টিভ সয়েলের মধ্যে কি রিলেশনশিপ আছে সেটা আমরা বের করব। শুধু আলাদা করে ছেড়ে দিলে হবে না, একটা থেকে আরেকটার মধ্যে কি সম্পর্ক আছে, একই রকম না আলাদা, এই জিনিসটা আমাদের লাগবে। টু রিমেম্বার প্রপার্টিজ অফ সয়েল ক্লাসিফাই। সয়েলকে যে ক্লাসিফিকেশন করলাম, এর প্রপার্টিজ গুলো আমাদের মনে রাখতে হবে। আর এই 3টে কাজ করা হয় কেন? শোনো, তোমরা মিউট করে নাও, আনমিউট করে নাও। এই 3টে, একটা হলো নলেজ, একটা হলো রিলেশনশিপ, আর একটা হলো প্রপার্টিজ। ঠিক আছে? এটা করার উদ্দেশ্য হলো টু এস্টাবলিশ গ্রুপস অফ সয়েলস আন্ডার স্টাডি ইন এ ম্যানার ইউজফুল ফর প্র্যাকটিক্যাল এন্ড অ্যাপ্লাইড পারপাসেস। এই 3টে কাজ করা হয় সয়েলকে প্র্যাকটিক্যাল পারপাসে ব্যবহার করার জন্য। কিসের জন্য? প্রিডিক্টিং দেয়ার প্রপার্টিজ এন্ড ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তাদের গুণাবলী এবং বৈশিষ্ট্য কি আছে সেটি জানার জন্য। আইডেন্টিফাইং দেয়ার বেস্ট ইউজ, কিভাবে আমরা সয়েলকে সবচেয়ে ভালো ব্যবহার করতে পারি। এস্টিমেটিং দেয়ার প্রোডাক্টিভিটি, তাদের ফলন কিরকম হবে এই জিনিসটা আমরা এস্টিমেট করতে পারি। প্রোভাইডিং অবজেক্টস ফর রিসার্চ এন্ড এক্সটেন্ডিং দেয়ার এক্সট্রাপোলেটিং রিসার্চ রেজাল্ট, আমাদের রিসার্চের জন্য এটাকে ব্যবহার করব, ব্যবহার করার পরে এটা থেকে বেস্ট বেনিফিট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে সেটা আমাদের বাড়ি করতে হবে। যেমন মাটি যদি অ্যাসিডিক সয়েল হয় তাহলে আমাদের লাইম যোগ করতে হবে। সেই লাইমের নাম কি বাজারে কি হিসেবে পাওয়া যায়? ডোলোচুন। অ্যাসিডিক সয়েল যদি হয় তাহলে আমাদের ডোলোচুন ব্যবহার করতে হবে। তাহলে পারপাস কয়টা আমাদের? 4টা। পারপাস কয়টা? 4টা। হ্যাঁ, 1 নাম্বার কি নলেজকে অর্গানাইজ করতে হবে। 2 নম্বর হচ্ছে একটা মাটির সাথে আরেকটা মাটির রিলেশনশিপ জানতে হবে। 3 নম্বর যে প্রপার্টিটা আমরা ক্লাসিফাই করলাম সেটা মনে রাখতে হবে। 4 নম্বর হলো অ্যাপ্লাইড, আমরা কিভাবে সয়েলকে ব্যবহার করব, বেনিফিট পাবো সেটি। প্রেডিক্টিং দেয়ার প্রপার্টিজ এন্ড ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তাদের প্রপার্টিজ ক্যারেক্টারিস্টিক ফিচার কেমন হবে সেটি আমরা জানবো, এবং তাদের বেস্ট ইউজ কিভাবে করতে পারি সেটা আমরা জানবো। প্রোডাক্টিভিটি কিরকম হবে সেটা আমরা প্রেডিকশন করব বা ভবিষ্যৎবাণী করব বা এস্টিমেট করব। রিসার্চ করতে গেলে, ব্যবহার করতে গেলে এদের যে কিছু কারেকশন দরকার হয়, যেমন অ্যাসিডিক সয়েলে লাইম যোগ করতে হয়। এই 4টি হলো আমাদের পারপাস। পারপাস তাহলে কয়টা? পারপাস কয়টা? 1 নাম্বারটা কি? নলেজকে অর্গানাইজ করা, তারপরে রিলেশনশিপ দেখা, প্রপার্টিজ গুলো মনে রাখা, এবং সয়েলকে আর কিভাবে ব্যবহার করতে পারি এই জিনিসগুলো জানা। এরপরে এরপর হলো কাইন্ডস। এরপর হলো কি? হ্যালো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এরপর হলো কি? কাইন্ডস মানে কয় প্রকার। 1 নম্বর হলো টেকনিক্যাল ক্লাসিফিকেশন। কি ক্লাসিফিকেশন? টেকনিক্যাল ক্লাসিফিকেশন হলো আমাদের এটা কোন পার্টিকুলার ফসলের জন্য সুইটেবল না। A division of soils into classes like suitable or unsuitable for specific crop cultivation in a technical classification. অর্থাৎ এই সয়েলটা টেকনিক্যাল ক্লাসিফিকেশন হলো আমাদের জন্য সুইটেবল কি সুইটেবল নয় সেটি দেখা। এই ক্লাসিফিকেশনের ভিত্তি হলো
selected properties of soil, presence of heavy minerals যদি থাকে, heavy mineral গুলো কতগুলো আছে খুবই ক্ষতিকর, থাকলে ভালো না, যেমন আর্সেনিক, lead, cadmium, এগুলো হলো কি হেভি ম্যাটেরিয়াল। কি কি বলতো? আর্সেনিক, lead, cadmium, chromium, এগুলো হলো হেভি মেটাল। এগুলো হলো কি হেভি মেটাল। বুঝতে পারছো না? স্যার আরেকবার বলেন টেকনিক্যাল ক্লাসিফিকেশনটা। টেকনিক্যাল ক্লাসিফিকেশন হলো আমরা সয়েল কেমন ভাগে ভাগ করব, এটা কোন ফসলের জন্য সুইটেবল না আনসুইটেবল। মানে চাষ করতে চাচ্ছি একটা সয়েলে, চায়ের জন্য এটা মানে এটা ভালো কি ভালো না। আরে শোনো, তোমরা আনমিউট করে নাও। স্যার আপনি মিউট করে দেন, অনেক প্রবলেম হচ্ছে। অনেক প্রবলেম হচ্ছে। আনমিউট জানো? হ্যাঁ স্যার পার্টিসিপেন্টে গেলে মিউট অপশন পাবেন। কেটে গেলে আরে বাবা, সুমাইয়া সুলতানা নামে একজনের মাইক অন আছে, প্লিজ মিউট। ঠিক আছে। আমাদের জি স্যার। নির্দিষ্ট একটা সয়েল আছে, এই সয়েলটা কোন ফসলের জন্য উপযোগী কি উপযোগী না। যেমন মনে কর আমরা চা চাষ করতে চাচ্ছি, একটা সয়েল আমরা দেখলাম এটা চা চাষের জন্য উপযোগী কি না, এরকম যে কোনো ফসলের জন্য হতে পারে, এরকম টেকনিক্যাল ক্লাসিফিকেশন বলে। এখানে সিলেক্টেড প্রপার্টিজ অফ সয়েল দেখা হয়, তার মধ্যে প্রেজেন্স অফ হেভি মিনারেলস। হেভি মিনারেলস এর মধ্যে অন্যতম যেগুলো বাংলাদেশে এখন যেগুলো রিস্কি আছে হেভি মেটাল, তার মধ্যে হলো আর্সেনিক। আর্সেনিকের নাম শুনছো? জি স্যার। আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম, এগুলো। এছাড়া অ্যাসোসিয়েটেড সয়েল প্রপার্টি, যেমন স্যালাইন সয়েল। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে স্যালাইন সয়েল আছে, তাই না? সয়েলে স্যালাইনটি থাকলে অনেক ফসল হয় না, অনেকগুলো হয়, এরকম দেখা। রিলেশনশিপ উইথ দি ডিজায়ার্ড এন্ড, এই স্টাডি গুলো করে আমরা দেখতে চাই নির্দিষ্ট ফসল, এটা পেডি সয়েল না টি সয়েল না টোবাকো সয়েল না ম্যাঙ্গো অর্চার্ড করার জন্য সয়েল। এইরকম নির্দিষ্ট একটি উদ্দেশ্যকে সামনে রেখে ফসলকে ফলানোর জন্য আমরা যেরকম ক্লাসিফিকেশন করে থাকি তাকে বলা হয় কি টেকনিক্যাল ক্লাসিফিকেশন। বুঝতে পারছো? 2 নম্বর হলো ন্যাচারাল ক্লাসিফিকেশন। 2 নম্বর কি ন্যাচারাল ক্লাসিফিকেশন। ন্যাচারাল ক্লাসিফিকেশন হলো সয়েলের যে প্রপার্টিজ গুলো আছে এর মধ্যে রিলেশনশিপ তৈরি করা, করে এদেরকে ক্লাসিফাই করা। A natural or taxonomic classification is one which is based upon criteria related to the inherent properties of soils. সয়েলের নির্দিষ্ট প্রপার্টি উপর ভিত্তি করে আমরা যখন ক্লাসিফাই করব তখন তাকে ন্যাচারাল ক্লাসিফিকেশন বলা হয়। আর এটাই আমরা প্রধানত সয়েল সায়েন্সে করে থাকি প্রাথমিকভাবে। ইম্পর্টেন্ট টু দি অবজেক্টিভ অফ দি ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনের উদ্দেশ্যটা কি হবে সেটা হলো একটা বড় ক্রাইটেরিয়া। ইনহেরেন্ট প্রপার্টিজ অফ দি সয়েল স্টাডি, ইনহেরেন্ট মানে পৈতৃক সূত্রে যে প্রপার্টিজ গুলো মাটি অর্জন করেছে সেগুলোর ভিত্তিতে ক্লাসিফাই করতে হয়। able to imply as many accessory properties as possible, যতদূর সম্ভব যতগুলো গুণাবলী মাটির আছে সবগুলোকে কনসিডার করা হয়। able to provide homogeneous classes of the soil, একই রকম মাটি যেখানে আছে তাদের একটি ক্লাসে ভাগ করা হয়। able to classify all individuals, এর মাধ্যমে পৃথিবীর যত রকম সয়েল আছে সমস্ত সয়েলকে এখানে ক্লাসিফাই করা হয়। properties chosen must be measurable or observable, যে প্রপার্টিজ আমরা এখানে সিলেক্ট করব সেগুলো আমাদের অবজার্ভ করা যাবে অথবা মেজার করা যাবে। তাহলে ন্যাচারাল ক্লাসিফিকেশন হলো কি জিনিস? সয়েলের প্রপার্টির উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন, এটা ধান চাষ করবো না পাট চাষ করবো সেটা না, সেটা পরের কথা। ইনহেরেন্ট প্রপার্টিজ অফ সয়েলের উপর ভিত্তি করে যখন আমরা ক্লাসিফিকেশন করবো তাকে বলা হয় ন্যাচারাল ক্লাসিফিকেশন। তাকে বলা হয় কি? হ্যালো, শুনছো না তোমরা? আচ্ছা, এর কয়টা ক্রাইটেরিয়া আছে? 6টা ক্রাইটেরিয়া।
এক নম্বর হলো অবজেক্টিভ জানতে হবে, 2 নম্বর হলো সয়েলের যে পত্রের সূত্রে যে প্রপার্টিজ আছে সেগুলো জানতে হবে, আরো অন্যান্য প্রপার্টি যেগুলো আছে সেগুলো জানতে হবে, আর ক্লাসিফিকেশন করতে হবে সবগুলো হোমোজেনিয়াস একই রকম যেগুলো আছে মাটি এক জায়গায় রাখতে হবে, এবং এর মাধ্যমে আমরা দুনিয়ার সমস্ত মাটিকে ক্লাসিফিকেশন করব। আর যে সয়েলের যে প্রপার্টিজ গুলো দেখবো সেটা হয় মেজার করা যাবে অথবা দেখা যাবে। যেটা মেজার করা যায় না, দেখা যায় না, এটা কোনো প্রপার্টিজ নয়। বুঝতে পারছো? যেমন আমরা মেজার করতে পারি সয়েলের পিএইচ, কি বলো? সয়েলের জি, পিএইচ স্যার। মেজার করতে পারি, চোখ দিয়ে আমরা দেখতেই পারি মাটির রংটা কি। এটাকে বলতেছে কি একটা মেজারেবল, আর একটা কি অবজারভেবল। একটা অবজারভেবল। চোখ দিয়ে দেখলে বোঝা যায় মাটির রংটা কালো, কিন্তু পিএইচ কত বলা যাবে না। পিএইচ কি করতে হবে? মেজার করতে হবে। মেজার করতে হবে। হ্যাঁ, আমাদের এই যে সয়েল ক্লাসিফিকেশন করে তার 4টা বেসিক প্রিন্সিপল আছে। কয়টা প্রিন্সিপল আছে? 4টা বেসিক। অনেক সময় পরীক্ষায় লিখতে পারে। 1 নম্বর হলো জেনেটিক থ্রেড প্রিন্সিপল। জেনেটিক থ্রেড প্রিন্সিপল হলো যে সয়েলে যে জেনেসিস বা উৎপত্তি হয় এর উপর ভিত্তি করে আমরা মাটিকে একটি থেকে আরেকটিকে আলাদা করে থাকি। মনে করো বাংলাদেশে লাল মাটি অঞ্চল কোথায় আছে জানো? মধুপুর এলাকায় লাল মাটি আছে, বরেন্দ্রভূমিতে লাল মাটি আছে, বগুড়ায় লাল মাটি আছে, মহাস্থানগড় লাল মাটি আছে। এই মাটিগুলোর উৎপত্তি আমাদের যে বিও ফার্মে যে মাটি আছে এর থেকে ভিন্ন। জেনেটিক্যালি তারা থ্রেড আলাদা। আমাদের দেশে লাল মাটিগুলো সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে আসছে ভূমিকম্পের কারণে, আর অন্য মাটিগুলো পলে পরে পরে বাংলাদেশ তৈরি হয়েছে। তাহলে উৎপত্তিগত দিক থেকে জেনেটিক থ্রেড যেটা বলে, উৎপত্তিগত দিক থেকে দুইটা মাটি কি একই না আলাদা? কি বলো? আলাদা না? আমাদের নদী বাহিত হয়ে আসছে, আর মধুপুরের মাটিটা ভূমিকম্পের ফলে সাগরের তলদেশ থেকে উঠে আসছে। সুতরাং মাটি দুটো কি আলাদা। এটাকে বলা হয় কি জেনেটিক থ্রেড প্রিন্সিপল। তার উৎপত্তি ভিন্ন, সে মাটি আলাদা হবে। যার বাংলাদেশে পিট সয়েল আছে, কালো মাটি, ওর জেনেটিক থ্রেড প্রিন্সিপল আলাদা, সুতরাং আলাদা হবে। এইভাবেই প্রথমেই আমরা উৎপত্তিগত দিক থেকে মাটিকে আলাদা করে নিই। এটাকে বলা হয় কি? বলো একজনে। জেনেটিক থ্রেড প্রিন্সিপল। 2 নম্বর হলো প্রিন্সিপল অব অ্যাকুমুলেটিং ডিফারেন্সিয়া। অ্যাকুমুলেটিং ডিফারেন্সিয়া এখানে হলো আমাদের মাটির বহুত বৈশিষ্ট্য আছে। তো আমরা একই রকম বৈশিষ্ট্য যেগুলো আছে সবগুলো একখানে করব, আর অন্যরকম বৈশিষ্ট্য আছে যেগুলোকে আরেকখানে করব। আমরা যখন একই রকম বৈশিষ্ট্য আলাগুলো যখন একটা পর একে জড়ো করতে থাকবো, এটা পিরামিডের শেপের মতো হয়। জাস্ট মনে রাখো, পিরামিডের শেপের মতো হয়। নিচে হলো ব্রড সয়েল, মনে কর নিচে বেসটা হলো সয়েল, মানে যে মাটিটা আমাদের পলি মাটি দ্বারা গঠিত, পলি মাটি একটা বৈশিষ্ট্য রাখলাম নিচে। বুঝতে পারছো? ঠিক আছে। এরপরে বললাম যে কোন নদীর অববাহিকা এই মাটিটা আছে। এখন ওই তিস্তা নদীর অববাহিকা যে মাটিটা আছে, তিস্তা নদীর অববাহিকার মাটি। এইরকম বাংলাদেশে কয়েক শত নদী আছে। এই নদীর উপর ভিত্তি করে মাটিগুলো আলাদা আলাদা হয়ে গেছে। বা পদ্মা নদীর এলাকায় মাটি আছে, সুতরাং নিচে যদি বলি সমস্ত পলি মাটি, এরপরে যদি বলি পদ্মা নদীর মাটি, তাহলে ছোট হয়ে গেল না? সমগ্র মাটির তুলনায় পদ্মা নদীর মাটি এটা একটা ছোট জিনিস না? জি স্যার। এরপরে যদি বলি পদ্মা নদীর মাটি যেগুলো অনেক উঁচা, বন্যা উঠে না, তাহলে আরো ছোট হলো না? কারণ পদ্মা নদীর পানিতে মাটিতে বন্যার উপরে আছে, মাঝে মাঝে বন্যা উঠে অনেক সময় পানির নিচে থাকে। এইভাবে একটা বার একটা বৈশিষ্ট্যকে আলাদা করে করে উপরের দিকে যখন যেতে থাকে, উপরটা হয় কি পিরামিডের মতো হয়ে যায়। উপরটা হয় কি পিরামিডের হয়ে যায়। অর্থাৎ নিচের থেকে আমরা ধীরে ধীরে উপরের দিকে যাইতে থাকি, পিরামিডের মতো বস্তু হয়। এটাকে বলা হয় প্রিন্সিপল অফ অ্যাকুমুলেটিং ডিফারেন্সিয়া। নিচে সব পলি মাটি, উপরে দেখো আমাদের পদ্মা নদীর তীরে মাটি একরকম, তিস্তা নদীর তীরে মাটি একরকম, ব্রহ্মপুত্র নদীর মাটি আর রকম, মেঘনা নদীর মাটি আর রকম। তাহলে
পলিমাটির ভিতরে যদি 4টা গ্রুপে ধরি তাহলে 4টা মিলা তো পলিমাটি, তাই না? নাকি? হ্যাঁ, জি স্যার। সুতরাং এক একটা বৈশিষ্ট্য যখন যাব তখন ধীরে ধীরে পিরামিডের মতো সাইজ হয়। সুতরাং এইভাবে আমরা একটি মাটি থেকে আর একটি মাটিকে আলাদা করে থাকি। 3 নম্বর হলো প্রিন্সিপল অফ হোলনেস অফ ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। এখন প্রিন্সিপাল অফ হোলনেস অফ ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ হলো আমাদের যত মাটি আছে, ওই যে পিরামিডের কথা বললাম না, পিরামিডের মধ্যে মাথায় তো কম মাটি থাকবে, তাই না? সুতরাং এই আমাদের যে মাটিগুলো যা আছে এগুলো যখন একটি থেকে আর একটা আলাদা করব, একটা গ্রুপের উপর ভিত্তি করে আমরা আলাদা করি। মানে পদ্মা নদীর মাটি হলো আলাদা মাটি, ব্রহ্মপুত্রের মাটি হলো আলাদা মাটি। এইভাবে আমরা যখন আলাদা আলাদা যাইতে থাকি তখন যেতে যেতে আমাদের ট্যাক্সোনমিক গ্রুপে পৌঁছে যায় যে আমাদের মাটিটা কি। এটাকে বলে হোলনেস অফ ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। এই ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ সম্বন্ধে পরে যখন কথা বলবো তখন ক্লিয়ার হবে। এখন বলতে গেলে ওই জিনিস আনতে হবে। শুধু মনে রাখো প্রিন্সিপল অফ হোলনেস অফ ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। 4 নম্বর হলো সিলিং অফ ইন্ডিপেন্ডেন্স প্রিন্সিপল। A property or characteristics used as a differentiating characteristics in a category must not be separate similar individuals in a lower category. এটা হলো আমরা মাটিকে যখন ক্লাসিফাই করি একটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এটাকে আর আনা যাবে না। যেমন মাটি আছে, আমাদের লাল মাটি আছে, আমাদের দেশে বিজয়পুরে সাদা মাটি আছে, বিউ ফার্মে গ্রে সয়েল আছে। সুতরাং গ্রে সয়েল কালারের উপর ভিত্তি করে যখন আমরা আলাদা করব এটা এখানে শেষ, এই পয়েন্ট আর আনা যাবে না। যেমন বিজয়পুর ক্লে, বিজয়পুর কোথায় জানো? কেউ জানো কি? নেত্রকোনা। নেত্রকোনা। ওখানে হোয়াইট ক্লে আছে। কি আছে? হোয়াইট ক্লে। হোয়াইট ক্লে দিয়ে চীনামাটির ওই থালা বাসন বানানো হয়। মাটি যদি ওখান থেকে হয় তাহলে মাটিটার রং হয় কি? সাদা হয়। কি মাটি রং হবে? সাদা হবে। পিট মাটি আছে গোপালগঞ্জে, পিট মাটি মানে কালো কয়লার মতো। আর লাল মাটি আছে, আর আমাদের গ্রে সয়েল আছে। যখন কালারে কথা বলবো, এই কালারে কথা বলার পরে এটা আর আমরা ক্যাটাগরিতে নিয়ে আসবো। আমরা যেটা আলাপ করছি এটা শেষ, এখন অন্য বৈশিষ্ট্য নিয়ে আসবো। বুঝতে পারছি জিনিসটা? যে ক্রাইটেরিয়ার ভিত্তি করে একবার আমরা ক্লাসিফিকেশন করেছি, এই ক্রাইটেরিয়া আর কনসিডারেশন আনবো না। সিলিং মানে বন্ধ করে দেওয়া অফ ইন্ডিপেন্ডেন্স প্রিন্সিপল। একটা প্রিন্সিপল একটা উপর ভিত্তি করে ভাগ করছে, এটা আর আমরা কনসিডারেশন নিয়ে আসবো না এরপরে। তাহলে মোট কয়টা প্রিন্সিপল হলো? 1 নাম্বারটা কি? জেনেটিক প্রিন্সিপল। 2 নাম্বার কি? প্রিন্সিপাল অফ অ্যাকুমুলেটিভ ডিফারেন্সিয়াল ভিত্তি করে আমরা পিরামিডের মতো তৈরি করে ফেলি। 3 নাম্বার হলো প্রিন্সিপল অফ হোলনেস অফ ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। এটা পরে আমি তোমাদের যখন পড়াবো তখন বুঝবা। 4 নাম্বার হলো সিলিং অফ ইন্ডিপেন্ডেন্স প্রিন্সিপল। যে প্রপার্টি উপর ভিত্তি করে একবার ক্লাসিফাই করলাম নিচের ক্যাটাগরি, এটা আর কনসিডারেশন নিয়ে আসবো না। এই 4টা প্রিন্সিপল মনে থাকবে তো নাকি? মনে রাখতে হবে। মনে রাখা ওখানে যা কথাগুলো আছে তোমার নিজের ভাষায় যেটা বুঝো সেটা লিখলেই হবে। মুখস্থ করা আছে, আমি নিজের ভাষাটা পছন্দ করি, যদিও অনেকে তোমাদের সময় দেয় না ইংরেজি শেখার জন্য, এটাই হলো অসুবিধা। ক্যাটাগরিজ ইন সয়েল ট্যাক্সোনমি। আমরা ক্যাটাগরি এর আগে বলেছি না? ক্যাটাগরি বলেছি কিন্তু এর আগে। ট্যাক্সোনমি ক্যাটাগরি বলেছি না এখানে? 3 নম্বরটা পড়ো তো দেখি, কে পড়তে পারবে? ক্যাটাগরি আবার এখানে আমরা বলতেছি। ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ হলো আমরা লোয়েস্ট লেভেল হলো আমাদের সয়েল সিরিজ, তারপরে কি ফ্যামিলি, তারপরে কি সাব গ্রুপ, তারপরে কি গ্রেড গ্রুপ, তাহলে সাব অর্ডার, সবার শেষ হলো অর্ডার। তো কয়টা ক্যাটাগরিতে ভাগ করি সয়েলকে আমরা? প্রথম হলো কি সমস্ত দুনিয়ার সয়েলকে কতগুলো অর্ডারে ভাগ করা হয়। প্রতিটা অর্ডারকে আমরা সাব অর্ডার, প্রতিটি সাব অর্ডারকে গ্রেড গ্রুপ, প্রতিটা গ্রেড গ্রুপ সাব গ্রুপ, সাব গ্রুপের মধ্যে থাকে ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে থাকে কি সয়েল,
সিরিজ, ঠিক আছে। আমরা যদি আসি এরপরে সয়েল অর্ডার, প্রথমে সয়েল অর্ডার না কি বললো, 1 নম্বরে কি Soil order. সয়েল অর্ডার। খুব ইন্টারেস্টিং থিং সয়েল অর্ডার। দেখো আমরা যদি দেখি সয়েল, এগুলো হলো রকস এন্ড মিনারেলস, ঠিক আছে। ওয়েদারিং হয় রকস এন্ড মিনারেলস এর, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ওয়েদারিং হয়, প্যারেন্ট ম্যাটেরিয়াল হয়। নদীর তীরে যে বালু পড়ে থাকে এগুলো হলো প্যারেন্ট ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু সয়েল না। নদীর চরে যে বালু পড়ে থাকে এগুলো হলো কি প্যারেন্ট ম্যাটেরিয়াল। এর উপরে সয়েল ফার্মিং ফ্যাক্টর কাজ করে, সয়েল ফার্মিং প্রসেস কাজ করে, প্রোফাইলে ডেভেলপমেন্ট হয়। একটা সয়েল উপরে মাটি কালো রঙের ঘাস ফসল হচ্ছে, নিচে মাটি ও হরাইজন, এ হরাইজন, বি হরাইজন, এটা বিভিন্ন হরাইজন আছে। এইভাবে রক্স এবং মিনারেলস থেকে মাটির উৎপত্তি হয়। রক্স আর মিনারেলস থেকে কিসের উৎপত্তি হয়? মাটির উৎপত্তি হয়, এটা তোমরা জানো। হ্যাঁ, প্রথমে হলো আমাদের অর্ডার হলো অ্যান্টিসল, খুব সোজা মনে রাখা। ই অ্যান্টিসল, ENTISOLS। অর্ডারের শেষে সবসময় প্লুরাল হয়, এস হবে, অ্যান্টিসল হবে না, এস হবে, অ্যান্টিসলস। ENT ডাক্তার নাকি? ENT হলো মানে লেস, লেস। যখন একটা মাটি প্যারেন্ট ম্যাটেরিয়াল হয় আছে, যেমন এখানে যে প্যারেন্ট ম্যাটেরিয়াল আছে না, এখানে এর বালির চর আছে, এর উপর যখন সয়েল ফার্মিং ফ্যাক্টর কাজ করবে, সয়েল ফার্মিং প্রসেস হয়ে প্রোফাইল ডেভেলপমেন্ট শুরু হবে। প্রথম যে পর্যায়ে সেটা হলো অ্যান্টিসল। সেটা সমস্ত সয়েল ফর্মেশন হওয়ার আগে সবগুলো কি থাকে? অ্যান্টিসল। কি থাকে? অ্যান্টিসল। কারণ প্যারেন্ট ম্যাটেরিয়ালের পরে ধাপটাই হলো কি অ্যান্টিসল, মাটি হওয়া কেবল শুরু হয়েছে। Antisols are soils that do not show any profile development other than a horizon. A horizon একটু বোঝা যায়, আর কোনো হরাইজন নাই। এই হরাইজন আছে বলে এটা প্যারেন্ট ম্যাটেরিয়াল না। এই হরাইজন যদি না থাকতো তাহলে এটা কি হতো? Parent material. প্যারেন্ট ম্যাটেরিয়াল কোনো হরাইজন নাই। প্যারেন্ট ম্যাটেরিয়াল যখন এই হরাইজনটা শুরু হয়, উপরে এই হরাইজনটা শুরু হয়, তখন তার নাম হয়ে যায় কি? Antisol. অ্যান্টিসল আর প্যারেন্ট ম্যাটেরিয়ালের মধ্যে পার্থক্য কি? অ্যান্টিসল হরাইজন আছে আর কোনো হরাইজন নাই, আর প্যারেন্ট ম্যাটেরিয়ালে কোনো হরাইজনই নাই। বুঝতে পারছো? An antisol has no diagnostic horizon and most of them are basically unaltered from their parent material, which can be unconsolidated sediment or rock. Except sand, sandy soil ছাড়া অ্যান্টিসল গুলো যেগুলো পাহাড়ের পাদদেশে হয় এগুলো অনেক সময় প্রোডাক্টিভ হয়। আর আমাদের দেশে স্যান্ডি সয়েল হলো সবচেয়ে লেস প্রোডাক্টিভ। বালির চরে কিছুই হয় না, অনেকদিন থাকলে পরে বাদাম টাদাম লাগায় নাকি? ঠিক আছে না? জি স্যার। বলতে পারবে অ্যান্টিসল এবং প্যারেন্ট ম্যাটেরিয়ালের মধ্যে পার্থক্য কি? স্যার অ্যান্টিসলে এ হরাইজন আছে, প্যারেন্ট ম্যাটেরিয়ালে কোনো হরাইজন নাই। প্যারেন্ট ম্যাটেরিয়ালের পরের স্টেপটাই কি? অ্যান্টিসল। বাংলাদেশে অনেক অ্যান্টিসল আছে, নন ক্যালিক্রাস, ব্রাউন ফ্ল্যাগ পেন্সিল, গ্রেড ফ্ল্যাগ পেন্সিল, বিভিন্ন অনেক জায়গায় অনেক অ্যান্টিসল আছে, এগুলো তোমরা দেখে নিও। এরপর হলো ইনসেপ্টিসল। এরপরে কি? এরপর একটা নাম কি? ইনসেপ্টিসলস। ইনসেপ্টাস মানে বিগিনিং, ইনসেপ্টাস মানে কি? বিগিনিং। সয়েলস ইন অ্যান আর্লি স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এখানে ডায়াগনস্টিক হরাইজন আছে, অক্রিক আম্বিক পরে কথা বলবো, এবং পাহাড়ের পাদদেশে গুলো তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয়। হরাইজন উইথ টু থিন, হরাইজন বিভিন্ন হরাইজন আছে, কিন্তু খুব পাতলা পাতলা হরাইজন, লাইট কালার, থিন, অর্গানিক ম্যাটার লো। অর্থাৎ আমাদের অ্যান্টিসলে শুধু এস হরাইজন আছে, একটু একটু বোঝা যায়। আর এরপরে স্টেপটা হলো ইনসেপ্টিসল, যেখানে সবগুলো হরাইজন একটু একটু করে ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়েছে, একে বলা হয় ইনসেপ্টিসল। আমরা বলি ইনসেপশন মানে শুরু হওয়া, কোন কাজ ইনসেপশন হলো, ইনসেপশন ওয়ার্কশপ হলো, ইনসেপশন ক্লাস হলো, বা ইয়ারের ইনসেপশন হলো, মানে শুরু হলো, বিগিনিং হলো। সুতরাং আগেরটাতে জাস্ট এই হরাইজন একটু একটু ছিল, এরপরে ওটাই ভিতরে আরো যখন সময় যায় বিভিন্ন হরাইজন সবগুলি একটু একটু করে হইতেছে বলে মনে হয়। এটাকে বলা হয় কি? ইনসেপ্টিসল। অ্যান্টিসল আর ইনসেপ্টিসলের মধ্যে পার্থক্য কি?
এন্টিসলে শুধুমাত্র এ এ হরাইজন আছে, থাকে। ইনসেপ্টিসলে সবগুলো হরাইজন আছে, অল্প 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 করে আছে। আমাদের বাংলাদেশে অনেক সয়েল আছে যেখানে ইনসেপ্টিসল, নন ক্যালিক্রিয়াস ব্রাউন ফ্ল্যাট প্লেন সয়েল, ক্যালিক্রিয়াস ডার্ক ফ্ল্যাট গ্রে টেরাসেল, ব্রাউন হিলসেল, ব্ল্যাক টেরাসেল, অনেক হরাইজন আছে যেগুলো হলো ইনসেপ্টিসল। এর নামগুলো 2-4টা করে মনে রাখবো আর কি। আমাদের বিউ ফার্মে যে সয়েল গুলো এগুলো কিন্তু ইনসেপ্টিসল। আমাদের যে ফার্মটা আছে না, হ্যাঁ, তোমরা ফার্স্ট ইয়ারে মাঠে গেছো কিনা, এগ্রোনমি ফার্মে কাজ করেছো কিনা, এই যে ফার্মটা আছে এর অধিকাংশ সয়েলে কি কোন অর্ডার? ইনসেপ্টিসল। আর বালির চরটা কি? বুঝতে পারছো? হ্যাঁ। 3 নম্বর হলো আলফিসল। 3 নম্বর কি? আলফিসল। আলফিসল নামটা হলো অ্যালুমিনিয়াম এবং আয়রন থেকে। এখানে অ্যালুমিনিয়াম হলো সাদা আর আয়রন হলো লাল। পানি পেলে আয়রন হয় হলুদ। যে সয়েলে আয়রন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি আছে, বুঝতে পারছো, এখানে এই সয়েলটাকে বলা হয় আলফিসল। কি সয়েল? আলফিসলে কি থাকে প্রধানত? আয়রন এবং অ্যালুমিনিয়াম। আয়রনের জন্য কি হয়? এ সাদা না, অ্যালুমিনিয়ামের জন্য কি হয়? সাদা। আয়রনের জন্য লাল। পানি আসলে হলুদ, লালটা হলুদ হয়ে যায়। আমাদের আলফিসলের মধ্যে অ্যালবিক মানে হোয়াইট। আমাদের অনেক মানুষের মধ্যে একটা রোগ আছে, শ্বেত রোগ আছে না, সাদা সাদা হয়ে যায়, একেবারে অ্যালবাইনিজম। সে যাই হোক, ওটা না বলাই ভালো। অ্যালবিক মানে হোয়াইট, এই যে সাদা সাদা হয় অ্যালুমিনিয়ামের কারণে। এরকম যদি থাকে এবং এর মধ্যে যদি হলুদ রং থাকে তাহলে এই সয়েলটার নাম কি হবে? আলফিসল। এই সয়েলের আর্জেলিক হরাইজন আছে, নামটা মনে রাখো, পরে আমরা বলবো। এই সয়েল গুলো সাধারণত অ্যাসিডিক হয়, বেস স্যাচুরেশন হয় 50% বেশি, ক্লের কম থাকে, আয়রন অক্সাইড কম থাকে, ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল সয়েল। অর্থাৎ মাটি খুঁড়লে যদি দেখা যায় সাদাও আছে, হলুদ আছে, সাদা হলুদের ছাপ আছে যে কোনো মাটিতে, তাহলে এটাকে আমরা কি বলবো? আলফিসল। কি বেশি আছে? আয়রন এন্ড অ্যালুমিনিয়াম। আমাদের দেশে এগুলো আছে লাল মাটি অঞ্চলে। টেরাস মানে বুঝো? টেরাস হলো ধাপ ধাপ। ওই যে টেরাস হলো ওই রাজশাহী থেকে যদি তোমরা চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পরে দেখবা মাটি ধীরে ধীরে নিচু হয়ে গেছে, ধীরে ধীরে উঁচা হয়ে গেছে। মধুপুরে যদি দেখবা একটা জমি অনেক উঁচা, পাশে জমিটা অনেক নিচু, তারটা অনেক নিচু, এরকম ধাপ ধাপ যে মাটিগুলো তাকে বলা হয় কি? টেরাস সয়েল। আমাদের দেশে ডিপ রেড বাউন্ড টেরাস সয়েল আছে, ব্রাউন মার্টল সয়েল আছে, ডিপলি ওয়েদার টেরাস সয়েল আছে। এইগুলা সবগুলো কি সয়েল? দেখতে কেমন হবে? মাটি কাটলে সাদা এবং হলুদ, এইটা সব সাপ থাকবে আর কি, বুঝতে পারছো? 4 নম্বর হলো আল্টিসল। 4 নম্বর কি? আল্টিসল। বলে না যে তোকে আলটিমেটাম দিয়ে গেলাম, হয় এটা করবি না, হ্যাঁ না, এর শেষ কথা আছে না, অনেকে বলে। আল্ট মানে লাস্ট স্টেজ, আলটিসল আলটিমেট হয়ে গেছে সয়েল, এখানে আর সয়েল হওয়ার বাকি নাই। স্ট্রংলি ওয়েদার্ড সয়েল, যে সয়েলটা যাতে বেশি ওয়েদারিং হবে সে সয়েলে সয়েল ফর্মেশন তাড়াতাড়ি হবে। এছাড়া লেস ওয়েদার্ড দেন অক্সিসল, এরপরে আরেকটা আরো অক্সিডেশন হলে আরেকটা অক্সিসল আছে লাস্ট স্টেজ। এখানে ক্যাওলিনাইট মিনারেল তোমাদের ক্লাসে পড়াবেন, জোহার সাহেব পড়াইছেন কিনা জানি না, ক্লেমিনাস পড়াইছেন তোমাদের? যেটা জোহার কি বলো? মেবি এই সেমিস্টারে নাই। 1:1 টাইপ ক্লে মিনারেল আছে। ক্লে মিনারেল হলো 2 ধরনের, একটা হলো একটা অ্যালুমিনিয়াম শীট আর একটা আয়রনের শীট মিলা হয় 1:1। দুইটা অ্যালুমিনিয়ামের শীট একটা সিলিকনের শীট মিলা হয় 2:1 টাইপ। এই মাটির অক্সিজেন ক্যাপাসিটি বেশি, এই মাটিগুলো অনেক বেশি ওয়েদারিং হয় বলে ফরেস্ট এই অঞ্চলে বেশি হয়। আমাদের যে লাল মাটিগুলো, যে দেখো লাল মাটি যেখানে আছে বড় বড় গাছপালা বেশি হয়। ভাওলের ঘরে কি কিসের
কি কি বেশি হয় বলো তো? মধুপুরে কি গাছ বেশি? বাজারি গাছ। তো ওইরকম ভাবে এই লাল মাটি অঞ্চলে ফরেস্টের জন্য বিশেষ সুবিধা, কারণ ফরেস্টের গাছপালা উপরে মাটি কম থাকে তো লেস ফার্টাইল থাকে, যার ফলে বড় গাছ অনেক নিচ থেকে 20-30 ফিট নিচ থেকেও তাদের খাদ্যকে নিতে পারে। এইরকম যে একটা মাটি একদম লাল হয়ে গেছে অনেকটাই, বুঝতে পারছো? ফরেস্ট বেশি, সব হরাইজন গুলো মোটামুটি দেখা যাচ্ছে। এই সয়েল গুলোকে বলা হয় কি আল্টিসল। বাংলাদেশে আল্টিসল কোথায় আছে? মধুপুর। হ্যাঁ, আমাদের ভূমি এলাকায় আছে, তারপরে ভাওয়াল গাজীপুর, ভাওয়াল গাজীপুর আছে, বুঝতে পারছো? এগুলো হলো কি সয়েল? আল্টিসল। এখন প্রথমে যদি বলি প্যান্ট ম্যাটেরিয়াল কোথায় আছে আমাদের দেশে? নদীর চরে, যমুনার চর, কি বলো? ঠিক আছে না? হ্যাঁ, চরে কিছু কিছু এই হরজন দেখা দিল। চরের আশেপাশে যে মাটিটা সেটা হলো অ্যান্টিসল, মনে থাকবে তো? শুধু একটা হরাইজন আছে, এরপরে সবগুলো হরাইজন কিছু কিছু দেখা যাচ্ছে। এটা হলো কি ইনসেপ্টিসল। অনেক আমাদের অনেক অধিকাংশ সয়েল ইনসেপ্টিসল। আলফিসল কোথায় পাওয়া যাবে? শুধু লাল মাটি অঞ্চলে। কোথায় পাওয়া যাবে? লাল মাটি অঞ্চল। লাল মাটির অঞ্চলে। ওই পুরা লাল হওয়ার আগে প্রাথমিক পর্যায়ে আলফিসল থাকে, এরপরে হয় আল্টিসল। আগে লাল মাটি প্রথমে থাকে কি আলফিসল, আলফিসল, পরে হয় কি আল্টিসল। বুঝতে পারছো? বাংলাদেশেও আছে এরকম গুলো, কাশিমপুরের মাটি আছে, শাল ফরেস্টের মাটি, এগুলো আল্টিসল। এরপর হলো অক্সিসল। এরপরে কি ওয়েদারিং হওয়া শেষ, আর সাধারণত ওয়েদারিং হয় না। এইরকম মানে টকটকে লাল অ্যালুমিনিয়াম উপর থেকে নিচে চলে গেছে, নিচে চলে যায়, নিচের মাটি কি হয়েছে? সাদা সাদা। উপরে সাদা আছে এখানে? সুতরাং শুরুতে আয়রন অ্যালুমিনিয়াম ছিল, অ্যালুমিনিয়াম লিসিং হয়ে উপর থেকে নিচে চলে যায়, উপরে শুধু আয়রন থাকে। এইরকম লাল টকটকে হাইলি ওয়েদার ডিপ সয়েল, মোর স্টেবল, সহজে চেঞ্জ হয় না, এইরকম সয়েল যদি থাকে তাহলে এটাকে বলি এটি শেষ সয়েল, এরপর আর চেঞ্জ হয় না, একে বলা হয় অক্সিসল। কি সল বলে? অক্সিসল। এই অক্সিসল মাটিগুলো ওয়েদারিং হওয়ার ফলে অনুর্বর হয়, এখানে ফরেস্ট ভেজিটেশন ভালো হয়, অন্যান্য ফসল খুব একটা ভালো হয় না। তাহলে আছে কয়টা অর্ডারের কথা বললাম? 5টা। প্রথমটা কি? অ্যান্টিসল। তারপর একটা কি? ইনসেপ্টিসল। হরাইজন আছে, সবগুলো আছে কম করে, তাই না? কম করে আছে, জি স্যার। এরপরে কি? লাল মাটির শুরু আলফিসল। আলফিসল, সাদা আর হলুদ। এরপরে কি? আলটিসল। লাল হয়ে গেছে, কিছু কিছু সাদা আছে, দেখো। ফাইনাল পর্যায়ে সয়েলটা হলো অক্সিসল। অ্যালুমিনিয়াম নাই, অ্যালুমিনিয়াম সব নিচে এসে গেছে। এর মাটিকে আমরা বলে থাকি কি সল? অক্সিসল। লাল মাটি কয়টা সল হইলো? 3টা। কি কি? এটা হচ্ছে আলফিসল, অক্সিসল। আমাদের বাংলাদেশে শুধু গ্রেট টেরাস সয়েল যেটা আছে, এখানে অক্সিসল আছে, হাইলি ওয়েদার সয়েল। তাহলে এটা কি সয়েল? এটা হচ্ছে আলফিসল। এটা কি? আলফিসল। এটা কি? অক্সিসল। তাহলে পারছো তোমরা, ভালো তো। আসলে তোমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমাদের টেক কেয়ার করে নেই, এই জন্যই তোমরা বুঝতে চাও না। আচ্ছা, আজ কয়টা অর্ডার পড়ানো হলো? 5টা। আচ্ছা, যদি 5টা অর্ডার শুনে তোমাকে কমন সেন্স থেকে বলতে বলা হয়, তুমি বলতে পারবা না? পারবা? জি স্যার পারবো। প্রথমটা কি? অ্যান্টিসল। এ আছে, আর কিছু নাই, সব মাটি একই রকম। এরপরে কি? ইনসেপ্টিসল। তারপরেটা কি? আলফিসল। হলুদ আর সাদার মিশ্রণ। লাল মাটি প্রথমে এরকম থাকে, বুঝতে পারছো? এরপরে আল্টিসল, আরো বেশি লালই বেশি, তবে এখানে সাদা সাদা আছে। ফাইনাল অক্সিসল জানা সাদা বালাই নেই, সাদা সব নিচে, দেখো নিচে লাল নাই, নিচে সব অ্যালুমিনিয়াম আসা করতে নিচে জমা হয়েছে। এই জন্য সয়েলটাকে কি বলে? উপরে অক্সিডেশন হয়ে শেষ হয়েছে, প্রচুর অক্সিডেশন হয়েছে, তারপরে ক্লে কন্টেন্ট বাইরে গেছে, সিসি এরকম। এই সয়েলে খুব উর্বর সয়েল না, এই সয়েলে ফরেস্ট বড় বড় গাছপালা লাগাইলে হয়, কারণ শিকড় অনেক দূর যেতে পারে।
এই হলো আমাদের 5টি অর্ডারের নাম। এই লাল মাটির পর্যায়ক্রম, ইনিশিয়াল, মিড এবং ফাইনাল। বুঝতে পারছো? আচ্ছা, যা আজ পড়ানো হলো এগুলো কি খুব কঠিন বলে মনে হয় তোমাদের কাছে? না স্যার